কলকাতায় মিনিট টু মিনিট লিওনেল মেসির শিডিউলটা একটু যদি নিউজ 18 বাংলা দর্শকদের জন্য বলো। মেসি তো একাই 100, হ্যাঁ, তারপরেও ডিপল, সুয়ারেজ এদের কানেক্ট করতে গেলে কেন এই প্রজেক্টটার মধ্যে? তো এই যে ধরো কলকাতায় ক্রিকেট হোক বা ফুটবল, তুমি নিজেও দেখেছো যে যখনই কোনো ম্যাচ হয় তখন টিকিট নিয়ে একটা হাহাকার তৈরি হয়। এই যে টিকিটে একটা বিশাল একটা চাপ, প্রত্যাশার চাপ, এই চাপটা সামলাচ্ছ কি করে? সামাল দিতে পারছো? তুমি মোহনবাগানকে রাখলে, কলকাতার ফুটবল, বাংলার ফুটবল মানে মোহনবাগানের সঙ্গে সঙ্গে আরেকটা নাম পরিপূরকভাবে চলে আসে, ইস্ট বেঙ্গল। সেই ইস্ট বেঙ্গলকে বাদ দিয়ে তুমি ডায়মন্ড হারবারকে বেছে নিলে কেন? এই রাজি করানোর কাজটা লিওনেল মেসি, মানে নট ম্যাটার অফ জোক, এটা মানে এটা বলা যায় মানে অক্সিজেন সিলিন্ডার ছাড়া এভারেস্টে ওঠাও বোধহয় এর থেকে সহজ ছিল তোমার পক্ষে। তো এই লিওনেল মেসি অব্দি পৌঁছলে কী করে, আর তাকে রাজি বা করালে কী করে? কী দেবে উপহার? মেসি কলকাতা থেকে কি নিয়ে যাচ্ছে? ধুতি পাঞ্জাবিও পরানোর পরিকল্পনা রয়েছে নাকি? কলকাতায় যারা টিকিট বুক করেছে, আমাদের অফিসেও অনেকে বুক করেছে, এবং তারা জানতে চাইছে এই টিকিট রিডেমশনটা কীভাবে হবে, কবে থেকে হবে? নভেম্বরের শেষেও শীতের দেখা নেই। ডিসেম্বরে কি শীতের ছোঁয়া মিলবে? তবে ডিসেম্বরে শীতের ছোঁয়া মিলুক বা না মিলুক, শীত আসুক বা না আসুক, আসছেন একজন। ডিসেম্বরে পা রাখছেন ভারতে লিওনেল মেসি, বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক ডিসেম্বরে আসছেন ভারতে। আর সবার প্রথমে কলকাতা দিয়ে তার 3 দিনের সফর শুরু। আর মাত্র হাতে কয়েকটা দিন, কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন লিওনেল মেসিকে আনার যিনি বলা যেতে পারে একদম যার মস্তিষ্ক প্রসূত, যার হাত ধরে, যার উদ্যোগে লিওনেল মেসি আসছেন কলকাতায় সহ ভারতের বেশ কয়েকটি শহরে, সেই ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। শতদ্রু, ওয়েলকাম টু নিউজ 18 বাংলা। নমস্কার। প্রথমে জিজ্ঞেস করবো যে রাতে ঘুম হচ্ছে? রাতে তো ঘুম, মেসিকে আনবো, রাতে ঘুমোলে তো হবে না, ঘুমার সময় পরে আছে। 15 ডিসেম্বর পর্যন্ত তো জেগেই থাকতে হবে, যত কম ঘুম তত ভালো। কারণ ঘুমোলেই অনেক ধরনের টেনশন চলে আসে, ওর থেকে একদম জেগে থেকেই যা যা জিনিস আছে সেগুলো ফেস করতে হয়। তো এই যে যেখানেই যাচ্ছ, তোমার সঙ্গে অনেক জায়গায় অনেক সময় দেখা হয়, যেভাবে মানুষের আবদার, মোবাইলে সারাক্ষণ ফোন বাজছে, এই চাপটা সামলাচ্ছ কি করে? না দেখো, তুমি তো জানো পারাদীপ, আমাদের অনেক পুরনো রিলেশনশিপে আমি অনেক প্লেয়ার এনেছি। হ্যাঁ, অবভিয়াসলি মেসি আমি ওই ফ্রিকোয়েন্সিটা জানি যে কে কজন বেশি চাইবে কোন প্লেয়ারদের জন্য ছবি। তা মেসি যখন আমি অ্যানাউন্স করেছিলাম, আমি তখনই জানতাম যে এর একটা এক্সপেকটেশনের লেভেলটা অন্য। তাই ইউজ টু হয়েছিলাম, লোককে কেউ জিজ্ঞেস করলে আমি বলি আমি চেষ্টা করব। আমি জানি খুব লিমিটেড চেষ্টা করা আমার ক্ষমতা আছে, কিন্তু হ্যাঁ, এক্সপেকটেশন মানুষের আবেগটাকে একটু সম্মান তো করতে হয়। শুনি, কিছু সময় চুপ থাকি, কিছু সময় বলে আমি চেষ্টা করব। কলকাতায় মিনিট টু মিনিট লিওনেল মেসির শিডিউলটা একটু যদি নিউজ 18 বাংলা দর্শকদের জন্য বলো। 13 তারিখ রাত 1টার সময় ল্যান্ড করছে কলকাতা এয়ারপোর্টে। তারপর ওখান থেকে হায়াত রেজেন্সিতে থাকবেন উনি। তারপরে হায়াত রেজেন্সিতে 9:30 থেকে 10:30 একটা স্পন্সরদের ইভেন্ট আছে। তারপরে ঠিক 10:50 উনি সল্টলেক স্টেডিয়ামে ঢুকবেন। 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট থাকবেন সেখানে। তার আগে কিছু মিউজিক্যাল ট্রিবিউট থাকছে, মেসি ঢোকার আগে মিউজিক্যাল ট্রিবিউট থাকবে। একটা সেলিব্রিটি ম্যাচ হচ্ছে, আমি এখানে সেলিব্রিটি বলবো না, এখানে দুটো বড় টিম ফুটবল খেলছে। মোহনবাগান মেসি অলস্টার্স ভার্সেস ডায়মন্ড হারবার মেসি অলস্টার্স, এরা ফুটবল খেলছে। এবং সেই ম্যাচটা শেষ হওয়ার পরেই মেসি ঢুকে মেসি দুটো টিমের সঙ্গেই একটা ছোট মিট অ্যান্ড গ্রিট করবে। আমি তারপর বাংলার যে সন্তোষ ট্রফি উইনিং টিম, তাকে সম্বর্ধনা করব। তারপরে বাচ্চাদের সঙ্গে একটা ফুটবল ক্লিনিক শুরু হবে, একটা মাস্টার ক্লাস উইথ মেসি। সেখানে মেসি নিজের যেইটুকু ফুটবল জ্ঞান, কিছু টেকনিক, এগুলো তাদের সঙ্গে আলোচনা করে বাচ্চাদের একটুখানি 20টা বাচ্চা
সেই বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটাবেন, সেটা একটু বেশ 35 মিনিটের মতন কাটাবে। শুধু মেসি নয় কিন্তু, রড্রিগো ডিপল, লুইস সুয়ারেজ এরাও আসছে, তারাও থাকবে। তারপরে একটা গ্র্যান্ড ফেলিসিটেশন রাখছি, কিছু চমক আছে ফেলিসিটেশন, খুবই বড় চমক। খুব মানে যেই কলকাতার একজন, আমি কি বলবো, কলকাতার সে লোক নয়, সে হয়তো কলকাতার বাইরের লোক, কিন্তু কলকাতা তার সঙ্গে বিশাল বড় একটা কানেকশন তার থাকার খুব আমাদের বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মহারাজ, তাকে আমি ডেকেছি। আমাদের অনারেবল চিফ মিনিস্টারকেও আমি ইনভাইট করেছি চিফ গেস্ট হিসেবে, উনি আসতে পারেন। ডায়মন্ড অ্যাওয়ার্ডের চিফ প্যাট্রন অভিষেক ব্যানার্জিও থাকবেন, লিয়েন্ডার পেস থাকবেন, ওই একটা ফেলিসিটেশন থাকবে। একটা কিন্তু টলিউডের খুব সুন্দর ট্রিবিউটও আছে মেসির আসার আগে, খুব সুন্দর ট্রিবিউট আছে, সেটা একটা চমক আছে। তো এইটা একটা ইভেন্ট সল্টলেক স্টেডিয়ামে। তারপরে মেসি গ্রাউন্ডটা ঘুরে সবাইকে একটা ভোট অফ থ্যাঙ্কস দেবে। তারপর বেরিয়ে দিয়ে একটা মূর্তি উন্মোদন করবেন, যে 70 ফিট, যেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যাবে, সেটা একটা প্ল্যান আছে। তারপর ওখান থেকে এয়ারপোর্ট, লেক টাউনে। হ্যাঁ, লেক টাউনে। তারপর ওখান থেকে এয়ারপোর্ট। ওখান থেকে এয়ারপোর্ট। মেসি কলকাতা ছাড়ছেন কটায়? 2:05 ওনার ফ্লাইট টু হায়দ্রাবাদ। এখান থেকে সরাসরি কলকাতা থেকে হায়দ্রাবাদ। তো একটা প্রশ্ন তোমার না জিজ্ঞেস করে পারছি না, তুমি মোহনবাগানকে রাখলে। কলকাতার ফুটবল, বাংলার ফুটবল মানে মোহনবাগানের সঙ্গে সঙ্গে আরেকটা নাম পরিপূরকভাবে চলে আসে, ইস্ট বেঙ্গল। সেই ইস্ট বেঙ্গলকে বাদ দিয়ে তুমি ডায়মন্ড হারবারকে বেছে নিলে কেন? আচ্ছা, আমি প্রথম কথা আমি কিন্তু বাদ দিইনি, আমি অফারটা আমি ইস্ট বেঙ্গলকেও দিয়েছিলাম। যেই অফার আমি মোহনবাগানকে দিয়েছি, আমি ইস্ট বেঙ্গলকে দিয়েছিলাম। যেরমভাবে ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা আমায় বলেছিল রিকোয়েস্ট লেটার পাঠাতে, আমি সেরমভাবেই দিয়েছি। এবার মোহনবাগান সেটা আমাকে ইয়েস করে বলেছিল, যেটা মেসির সঙ্গে সামনে এটা করাটা খুব বড় সম্মানের ব্যাপার। ইস্ট বেঙ্গল বলে তাদের কিছু ইন্টারনাল প্রবলেম আছে এবং আমি তাকে রেসপেক্ট করি। দেখুন, কোনো ক্লাব, ইস্ট বেঙ্গল অনেক বড় ক্লাব, তাদের কোনো হয়তো কোনো ইন্টারনাল ডিসকাশনে মনে হয়েছে হয়তো এটার তাদের কোনো হয়তো প্রবলেম থাকতে পারে, আমি সম্মান করি। আমি ওনারা না করার পর, দেখুন ডায়মন্ড হারবারের সঙ্গে, এফসির সঙ্গে আমার রোনাল্ডিনো ইভেন্ট থেকে আমার একটা রিলেশনশিপ, এবং তারা খুব প্রোগ্রেসিভলি ফুটবলটা খেলছে, এবং আমি দেখলাম তাদের সঙ্গে আমার লং টার্মে আমরা অনেক ফুটবল নিয়ে কিছু করতে পারি। তাকে আমি বললাম, আমি ওনার চিফ প্যাট্রন অভিষেক ব্যানার্জিকে লিখলাম, উনি আমাকে বললেন নিশ্চিত এটা ডেফিনেটলি আমরা এই এত বড় ইভেন্টে উইল বি পার্ট অফ ইট। তো সেরকম ইস্ট বেঙ্গলকে আমার সমর্থকদের আমি সবসময় আজীবন রেসপেক্ট করে গেছি। তুমি দেখেছো, যখনই এনেছিলাম, এমি মার্টিনেজ এনেছিলাম, ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের ডেকেছিলাম ফেলিসিটেশনের জন্য, রোনাল্ডিনোর সময় ছিল। তো এটা তো আমার হাতে না, ওনারা না করেছেন। কলকাতায় যখনই খেলা হয়, সে ক্রিকেট বলো কিংবা ফুটবল, আর এই তো লিওনেল মেসিকে নিয়ে আসছো তুমি, তো লিওনেল মেসি খেলবেন না কিন্তু মাঠে থাকবেন, বাচ্চাদের সঙ্গে ক্লিনিক করবেন, তো হোয়াট এভার। দেখুন, একটা ফুটবলার মেসির মতন বা সুয়ারেজ বা ড্রিপল, এদের একটু ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে। সুয়ারেজ ইংলিশ বলতে পারে, বাকি দুজন ল্যাঙ্গুয়েজ বলতে পারে। এরা বাচ্চাদের খুব ভালোবাসে, আর ফুটবল খুব ভালোবাসে। মাঠে তো অন্য কিছু করবে না আশা করি, এটা আমি বলতে চাইছি না, বাট মাঠে তো বাচ্চাদের সঙ্গে মনে হয় কিছু না কিছু ফুটবলিং কিছু একটা তো করবে। একদমই তাই। আচ্ছা, ডিপল আর সুয়ারেজ কি এই অলস্টার 11-এ পার্টিসিপেট করবে এই ম্যাচটায়? করবে না, তারা মেসির সঙ্গে পার্ট থাকবে। তো এই যে ধরো কলকাতায় ক্রিকেট হোক বা ফুটবল, তুমি নিজেও দেখেছো যে যখনই কোনো ম্যাচ হয় তখন টিকিট নিয়ে একটা হাহাকার তৈরি হয়। হ্যাঁ, তুমি নিজেও এর সাক্ষী, বারে বারে সাক্ষী দেখেছো। তো এই যে টিকিটে একটা বিশাল একটা চাপ, প্রত্যাশার চাপ, এই চাপটা সামলাচ্ছ কি করে, মানে সামাল দিতে পারছো? মানে দেখো, প্রেশার তো রয়েছে। আমি ওই জন্যে মাননীয় আমাদের অনারেবল চিফ মিনিস্টারকে লিখেছিলাম যে আমাকে যেন ফুল ইউটিলিটিতে এটা ইউজ করতে দেওয়া, মানে টিকিটিংটা করতে দেওয়া হয়, কারণ এত ফ্যান্স, তাই মানে তাদের যদি বঞ্চিত করা হয় মানে একটা খুবই প্রবলেমের ব্যাপার হবে। আমি অনারেবল স্পোর্টস মিনিস্টারকেও বলেছিলাম যাতে একটু মানে বেশি করে আমাকে টিকিট দিতে দেওয়া যায়, কারণ আমি শুধু টিকিট বিক্রি করছি না, আমি অনেক বাচ্চাদের, তুমি জানো না, আমি অনেক বাচ্চাদের, আমি একাডেমির বাচ্চাদের ফ্রিতে টিকিট দিচ্ছি। আমি চাই এই প্রজন্মর অন্তত বাচ্চারা যারা ফুটবল খেলে বা ভালোবাসে, তারা যেন একটু মেসিকে দেখে। দেখো, হয়তো একদিনে ফুটবল চেঞ্জ হবে না, কিন্তু সব কিছুই তো অনুপ্রেরণার ব্যাপার। মেসিকে দেখে তো কেউ অনুপ্রেরণা পাবে যে ফুটবলটা খেলার, সেটাই চেষ্টা করছি। তাই আমি টিকিটের তো প্রেশার আছেই, ডেফিনেটলি টিকিটের প্রেশার আছে, আরও বিল্ড আপ হবে, কেন মেসি আবার একটা পোস্ট করবে
এই 10-12 দিনের মধ্যে একটা মেসি পোস্টও করবে যে আমি আসছি, 10 days to go আর 8 days to go, এরকম একটা। আবার আমি প্রমোশনটাও বড় করে করছি, তো টিকিটের তো চাপ তো থাকবেই। এই যে ধরো মেসি তো একাই 100, হ্যাঁ, তারপরেও ডিপল, সুয়ারেজ এদের কানেক্ট করতে গেলে কেন এই প্রজেক্টটার মধ্যে? আসলে এরা এখন একসঙ্গে ইন্টার মিয়ামিতে খেলছে, আচ্ছা, একদম একা এলে কি একটু এনজয় পার্টটা থাকে না, আর এরা মেসির খুবই ক্লোজ। আমি ভাবছিলাম যে একটা ফুটবল ক্লিনিকে যদি সবাই মিলে থাকে, কিছু না কিছু একটা কোনো অ্যাঙ্গেল তো তৈরি হবেই বাচ্চাদের সঙ্গে, সেই জন্য একটা অ্যাঙ্গেলটা রেখেছিলাম যে এরাও যাতে আসে। একটা দেখো, মেসি আর সুয়ারেজের একটা বার্সেলোনা অ্যাঙ্গেল আছে, আর মেসি আর ডিপলের একটা আর্জেন্টিনা অ্যাঙ্গেল আছে, দুটোই কভার করার চেষ্টা করলাম। আরও চেষ্টা করছি, আর 4-5 দিনে দুটো প্লেয়ারকে আনবার চেষ্টা করছি যদি ঠিকঠাক থাকে একটা, তাহলে একটা পুরনো বার্সেলোনার একটা রিইউনিয়নের চেষ্টা করছি, দেখা যাক, এখনো সময় আছে। ভেবেছো যখন তুমি করে দেখাবে, কারণ প্রত্যেকবার একটা করে একজন, সেই রেনে হিগুইতা থেকে শুরু, তারপর মারাদোনা, মার্টিনেজ, পরপর ভালদেরামা, রোনাল্ডিনো, পরপর চলতে থেকেছে, এবং যখনই একটা ইভেন্ট তোমার শেষ হয়েছে, প্রজেক্ট শেষ হয়েছে, পরেরটা নিয়ে তুমি প্রস্তুতি শুরু করে দাও। তুমি ভেবেছো যখন, তখন তো তুমি সেটা করবেই। তুমি অনেকবার বলেছো, তবু আমাদের দর্শকদের জন্য এই রাজি করানোর কাজটা লিওনেল মেসি, মানে নট ম্যাটার অফ জোক, এটা মানে এটা বলা যায় মানে অক্সিজেন সিলিন্ডার ছাড়া এভারেস্টে ওঠাও বোধহয় এর থেকে সহজ ছিল তোমার পক্ষে। তো এই লিওনেল মেসি অবধি পৌঁছলে কী করে, আর তাকে রাজি বা করালে কী করে? দেখো, বিল্ড আপটা করেছিলাম মার্টিনেজকে নিয়ে, মার্টিনেজকে দিয়ে বিল্ড আপটা করেছিলাম। মার্টিনেজ খুব মেসি ক্লোজ, তো মার্টিনেজকে আমি বলেছিলাম যে দেখো, আলটিমেট ড্রিম হলো মেসিকে আনার, তুমি একটু হেল্প করো। তো মার্টিনেজ তো হেল্প করেছিল, প্লাস রোনাল্ডিনোর সঙ্গে মেসিরও খুব ভালো রিলেশন, একটা গুরু শিষ্যর রিলেশনশিপ। রোনাল্ডিনোকে আনার পর রোনাল্ডিনোকে বলেছিলাম যে একটু ভালো রিভিউ দিও, কিন্তু তুমি জানো তো, যদি এই ডিলটা যেহেতু হয়ে থাকে, তার 80% কন্ট্রিবিউশন হলো ওই মেসির মূর্তি। আমি দুর্গাপুজো একটা মেসির মূর্তি করেছিলাম, সেটাতেই, আর নরেন্দ্রপুর, আর মার্টিনেজ থিমও বোধহয় তুমি করেছো। হ্যাঁ, আর মার্টিনেজ মেসিকে বলেও ছিল যে আমি মারাদোনার মূর্তিতে আমি ফুল দিয়েছিলাম, তার পাশেই তোমার মূর্তিটা হওয়ার কথা। তো ওরা না খুব ইমোশনাল কানেক্ট হয়, ওর বাবা ওই মনুমেন্টো বলেই দেখেই খুশি হয়েছিল। তাই মূর্তিটা একটা কিন্তু বিশাল বড় একটা গেম চেঞ্জার ছিল কনভিন্স করার জন্য। কেন দেখো, লিওনেল মেসির কাছে কোনো টাকাই টাকা নয়, আবার অনেক সময় ইমোশনাল কানেক্টটা হয়, তাই সেই ইমোশনাল কানেক্টটা আমি করতে পেরেছিলাম আমার মনে হয়। হ্যাঁ, একটা রিভিউ ছিল যে এক ভালো কাজ করে, এবং সেই কানেক্টটা হয়তো হেল্প করেছে। এই তো লিওনেল মেসি, মানে তিনি আসছেন, মানে এখনও বিশ্বাস হচ্ছে না যে কলকাতায় আসবেন, তারপর এখান থেকে হায়দ্রাবাদ যাবেন, তারপর তোমার সেখান থেকে মুম্বাই। তো কলকাতার পার্টটা তুমি বললে, আদার পার্টে কেমন সাড়া পাচ্ছ, কেমন রেসপন্স পাচ্ছ, প্ল্যানিংটাও যদি একটু সবই তো সেল আউট। আমার মুম্বাই সেল আউট, সবার আগে মুম্বাই সেল আউট হয়েছে। হায়দ্রাবাদ তো বলছে টিকিট বেরোলেই সেল আউট হয়ে যাবে, কারণ হায়দ্রাবাদ লাস্ট এন্ট্রেন্ট হয়েছে। দিল্লির মতন জায়গায় আমি 20-22 হাজার টিকিট বিক্রি করে ফেলেছি, আর বাকি আমি এখনো লাইভ যাইনি। কলকাতায় যারা টিকিট বুক করেছে, আমাদের অফিসেও অনেকে বুক করেছে, এবং তারা জানতে চাইছে এই টিকিট রিডেমশনটা কীভাবে হবে, কবে থেকে? এটা 7-8 তারিখ থেকে আমরা অ্যানাউন্স করছি কোথা থেকে। আমরা অনেকগুলো রিডেমশন কাউন্টার্স রাখবো, সেখান থেকে রিডেমশন কাউন্টার থেকে টিকিট তুলে নিতে হবে। 7 থেকে 13 তারিখ সকালবেলা পর্যন্ত রেখেছি। স্টেডিয়ামে অ্যালাউ করবে না, কিন্তু কিছু জায়গায় রেখেছি যাতে আউট স্টেশনের লোকেরা এসে সেই সময় নিতে পারে। রেনে হিউইতা থেকে শুরু হয়েছিল, তারপর দিয়েগো মারাদোনা, তারপর আস্তে আস্তে মেসি। মানে সার্কেল কি এখানেই কমপ্লিট, না চমক এখনো বাকি? শতদ্রু দত্ত মানেই এখন বাংলার জন্য, ইন্ডিয়ার জন্য চমক, একটা সারপ্রাইজ প্যাকেজ। না দেখো, শেষ তো একটা না একটা সময় করতে হয়, কিন্তু তুমি জানো আমি মেসিরই খুব বড় অ্যাডমায়ার, কিন্তু আমি ফ্যান রোনাল্ডোর, পাগলের মতন ফ্যান রোনাল্ডোর। তাই একটা চেষ্টা তো এখানে একটু তোমার ওই গল্পটা একটু জানতে চাই, মানে একটু শুনতে চাইবো আমরা মার্টিনেজের। মার্টিনেজ আমার প্লিজ, তারপর তুমি আবার তোমার। আসলে মার্টিনেজ আমার বাড়িতে, মার্টিনেজকে নিয়ে গেছিলাম, আমার বন্ধুরা তার আগে বলছিল তুই রোনাল্ডো জার্সিটা বাড়ি থেকে নামিয়ে নে, কারণ ওটা ঝুলছে, ও দেখলে। কারণ দেখো, আমি নামাতে তো পারবো না, কারণ আমি ওর বিশাল বড় ফ্যান। আমার মনে হয় না মার্টিনেজের প্রবলেম হবে কোথাও। তো মার্টিনেজ দেখলো, দেখে আমাকে গাড়িতে আসার সময় বললো যে আমি তোমাকে রেসপেক্ট করি যে তুমি জেনে ওটা নামাওনি। আর না, এটা দেখো, ফ্যান তো, ফ্যানের লয়ালিটি তো কখনো চেঞ্জ হয় না। আমি মেসির অ্যাডমায়ারার, ফুটবলের যে অ্যাডমায়ারার হবে তাকে মেসির অ্যাডমায়ারার হতেই হবে। কিন্তু রোনাল্ডো আবার অন্য ধরনের ইন্সপিরেশন।
তাই রোনাল্ডো তো আমার কাছে অনেক বড় একটা স্থান আছে, তাই একটা চেষ্টা করব। 2020-তে আমি অনেক ক্লোজ ছিলাম, কোভিড চলে এলো বলে, নাহলে আমি 2020-তেই আমি নামিয়ে দিতাম রোনাল্ডো। তুমি ওর হোটেলের ব্র্যান্ডটা নিয়েও কাজ করছিলে। হ্যাঁ, তো ঠিক আছে, যেটা যখন ডেস্টিনিতে লেখা থাকে আশা করি আমি রোনাল্ডো নামিয়ে দেবো, এটা আমার মনে হয় আমি নামিয়ে দেবো। যেগুলো বললে সেগুলো সবাই শুনেছে, একটু যেগুলো আনটোল্ড, যেগুলো তোমার মাথায় এখনো রয়েছে, এখনো তুমি রাতে ঘুমের মধ্যে চিন্তা করো, তার মধ্যে কি কি দেবে উপহার? মেসি কলকাতা থেকে কি নিয়ে যাচ্ছে? দেখো, আমি ওকে না অনেক কিছু বলেছিলাম, আমি ডার্বিটা বলেছিলাম, আমি ওকে চায়ের কথা বলেছিলাম যে তুমি এত ম্যাটে ভালোবাসো, আমাদের ওখানে দার্জিলিং টি আছে, তোমায় একবার খেতে হবে। তো এবার সেটাও ইন্টারেস্ট নিয়েছিল। আমি সি ফুডের কথা বলেছিলাম, আমি বলেছিলাম তুমি কখনো ফ্রেশ ওয়াটার ফিশও তুমি খেয়ে দেখো, তোমার ভালো লাগবে, আমরা অন্যভাবে করি। সেই খাবারের কথাটা তো রয়েছে, তারপরে কালচার। আমি ওই রবীন্দ্রনাথ টেগোরের ব্যাপারটা ওনাকে বলেছিলাম যে আমাদের সবচেয়ে বড় লরিয়েট তোমাদের আর্জেন্টিনাতে অনেক বছর ছিল, এবং সে অনেক, তো সেই আমি কালচার, বেঙ্গলি কালচারটা ফুটিয়ে তুলবো ডেফিনেটলি। মেসির সঙ্গে যেইটুকু পারবো সেটুকু আমি ফুটিয়ে তুলবো। মানে কি এখান থেকে, মানে ওকে গিফট কি দেওয়া হচ্ছে? মানে তোমার তো একটা পার্সোনাল ওর গিফট। ওয়াইফের জন্য আমি শাড়ি, এটা তো দেবোই, কেন কাফুর ওয়াইফকে আমি শাড়ি পরেছিলাম, সেই ছবিটা আমি রেখে দিয়েছি। মিষ্টি দেবো, ডেফিনেটলি মিষ্টি তো দেবোই। আরও কিছু দেখছি আমি, কিছু মানে ওই আমাদের যে শিল্পীরা আছে বাঁকুড়া থেকে যে ইয়েগুলো, ওরম কিছু যদি দিয়ে, যাতে মেসি একটা মানে নিজে প্রাইভেট জেটে আসছে, তাই নিয়ে যাওয়াটা কোনো ফ্যাক্টর হবে না। ওই ধরনের একটু কালচারাল জিনিসগুলো, কেন মহারাষ্ট্রের লোকেরা খুব প্ল্যান করছে, তারা তাদের কালচারে যা যা জিনিস আছে তারা একটা প্ল্যান করে জিনিসটা করছে। আশা করি পশ্চিমবঙ্গ আমি কানেক্ট করছি, আমি যেরকম কৃষ্ণনগরের একজনকে কানেক্ট করেছি যে আপনি একটা মূর্তি, ছোট্ট মূর্তি বানিয়ে দিন মেসির পরিবারকে নিয়ে, কেন ওর খুব ফ্যামিলি ম্যান। তো দেখা যাক কতখানি, আসলে বুঝতেই পারতে এত চাপ, তার সঙ্গে এত কিছু দেখতে হচ্ছে। তুমি তো মানে মেসিকে, মারাদোনাকেও ডিল করেছো, এখন লিওনেল মেসির সঙ্গে করছো, মানে ব্যক্তি মেসি তুমি অনেক, মানে 2 দফা 3 দফায় প্রায় ঘন্টা দেড়েক সময়ও কাটিয়েছো তার সঙ্গে, বোধহয় তারও বেশি হবে, কমই বললাম। ব্যক্তি মেসি কেমন তোমার অভিজ্ঞতা? খুব প্রফেশনাল। মারাদোনা তো একটা অন্য ক্যারেক্টার, কিন্তু মেসি অনেক প্রফেশনাল, অনেক প্রফেশনালি ম্যানেজড, খুব কম কথা বলে, এবং মেসির বাবা হলো মেসির লাস্ট কথা। তো এখানে একটা সুবিধা হয়েছে, একটা ওর বাবা প্লাস ওর একটা টিম আছে। আর মেসি এমনিতেও খুব সফট স্পোকেন, যেটা হবে না আগে থেকেই বলে দেয়, মানে আশা করি টাচুড আমার কোনো প্রবলেম হবে না। মারাদোনা তুমি তো ছিলেই, মারাদোনা অন্য জিনিস, বাট দেন মারাদোনা একটা অন্য ধরনের ক্যারেক্টার, মেসি একটু ডিফারেন্ট। এই যে আমি তোমার ফেসবুক পেজে, তোমার সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম মেসিকে দিয়ে বাংলা বলাচ্ছ, মানে এই অসাধ্য সাধনটা তুমি করলে কি করে? বোঝালাম, মানে ও তো ইংলিশটাও বলতে পারে না বোধহয়, ইংলিশটা বোঝে কিন্তু বলতে পারে না। আস্তে করে বললে বুঝবে, জোরে বললে তুই বুঝতে পারবে না, মানে তাড়াতাড়ি করে বললে। কিন্তু বললাম যে একটু লোকাল কানেক্টটা করাতে হবে। দেখো আমি এআইতে করতে পারতাম, কিন্তু তাহলে ন্যাচারাল রইল কি করে? ও যেইটুকুই বলেছে ওইটুকুই বলানো কষ্টকর। প্রথমবার বাংলা বলেছে, ইংলিশ বলেনি, তো বললাম যদি কানেক্ট করানো যেতে পারে, চেষ্টা করেছি। দেখ বুঝতেই তো পারছো, ওর শিডিউলের মাঝখানে এইসব করানো। আমাকে বলেছিল আবার ইউএস যেতে, গিয়ে আরও কিছু, আমার আর এই এত কিছু ধক্কি নেওয়ার পর ওখানে যেতে পারছি না, মানে এত দূর ইউএস, আবার 4টে দিন বেরিয়ে যাবে, ওই জন্য আর রিস্ক নিলাম না। ধুতি পাঞ্জাবিও পরানোর পরিকল্পনা রয়েছে নাকি? চেষ্টা তো করবো, 100% করবো। ওই যেটা ওই একটা ড্রেস তো পরাবার চেষ্টা তো 100% করবো। তুমি বলছিলে যে কী কী খাওয়াবে, আমি শুনলাম যে গঙ্গার মাছ, নদীর মাছ, চিংড়ি মাছ তো খাওয়াবো, মোহনবাগান সমর্থক। এই তো এবার বোঝা গেল কেন ইস্ট বেঙ্গল বাদ। না ইলিশ চিংড়ি তো রেখেছি, না ইলিশ চিংড়ি তো রেখেইছি। আর ইলিশ চিংড়ি রেখেছি, বেশি স্পাইসি তো খেতে পারবে না, ইলিশ চিংড়ি একটু টেস্ট করতে বলবো, মিষ্টি দই টেস্ট করতে বলবো, যেরকম তুমি দেখেছিলে আমি মার্টিনেজকেও টেস্ট করতে বলেছিলাম। কিন্তু ব্যাপারটা অনেকগুলো শিডিউল আছে, তো খুব ভুলভাল তো খাওয়াতে পারবো না, তবে ইন্ট্রোডিউস তো করবোই যে এই আমাদের লোকাল ফুড। মাঝে আর মাত্র কয়েকটা দিন, বিনিদ্রন রজনী শুধুমাত্র শতদ্রুর কাটছে না, আমাদের সকলের, কারণ কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আমরা সবাই এখন
অপেক্ষা করে আছি সেই দিনটার। 13 তারিখ রাত 1টা কলকাতা ছবে লিওনেল মেসি। অপেক্ষা সেই সময়টার। শতদ্রু মারাদোনা থেকে রেনে হিগুইতা, কাফু, রোনাল্ডিনো সব করেছে, সবাইকে নিয়ে এসেছে, কলকাতার মানুষের, বাংলার মানুষের আকাঙ্ক্ষা পূরণ করেছে। লিওনেল মেসিও ও ভালোভাবেই নামাবে এবং আমি 100 কেন 200%, 200% নিশ্চিত এই প্রজেক্টটাও সফলভাবে উতরে যাবে। এবং তারপরে যেদিন লিওনেল মেসি ভারত ছাড়বেন সেদিনকেই ওর ফেসবুক পেজ বা ওর সোশ্যাল নেটওয়ার্কে, ইনস্টাগ্রামে ফলো করলে ওর পরবর্তী যে লক্ষ্য তার একটা ইঙ্গিত বা পাওয়া যাবে। অগ্রিম শুভেচ্ছা রইল শতদ্রুর জন্য। আর শতদ্রু শেষ, সবাই মাঠে এসে দেখার সৌভাগ্য হবে না লিওনেল মেসিকে, বা তাদের জন্য যারা এসে দেখতে পাবে না তাদের জন্য তুমি কিছু বলতে চাইবে? দেখো, সবাইকে তো দেখানো পসিবল নয়, তবে আমি ফ্রি টু ওয়্যার করে দিয়েছি, মানে যাতে সব চ্যানেলসরা দেখাতে পারে সেই তার একটা ব্যবস্থা আমি করে দিয়েছি। আর একটা বড় চ্যানেলের সঙ্গে আমার কথা চলছে, তার একটা বড় ওটিটি চ্যানেল, কিন্তু যে কেউ লাইভ করতে পারবে, যে কেউ, মানে আমি যে কোনো চ্যানেলকে ফিড দিয়ে দিতে পারি, কারণ আমার এটা থেকে টাকা নেবার কোনো ইচ্ছে নেই। এটা কি শুধু কলকাতারটা বলছো না? সব জায়গায় ইটস ফ্রি টু ওয়্যার, মানে ইভেন মুম্বাই, হায়দ্রাবাদের? অ্যাবসলিউটলি। কোনো কিছু, কোনো কারোর সঙ্গে আমি টাই আপ করে কোনো কিছু করিনি, করতেই পারতাম, এক্সক্লুসিভ করে অনেক টাকা কামাতে পারতাম, কিন্তু আমি চাই সব লোকেরা দেখুক। তাহলেই তো ফুটবলের একটা, দেখো মেসি এসে একটা ফুটবলের জাগরণ করার চেষ্টা করবে, বাকি তো ফেডারেশনের কাজ, তারা কিরমভাবে সেটাকে ইয়ে করবে। এটা এত বড় নাম ফুটবলের, তো মেসি রোনাল্ডোই লাস্ট কথা, তাতে যদি একটু কিছু কোনো একটা ছোট্ট শর্ট টার্ম রেভলিউশনই হয়। তুমি অনেক কমিটমেন্ট কিন্তু ইতিমধ্যে করে ফেলেছো, মানে আমি শিয়ালদার রাজুদা, হ্যাঁ ওইগুলো থাকবে। দেখো, শিয়ালদার রাজুদার নিয়ে আমি একটু বলি তোমার, এটা এইটা ব্যাপারটা হয়েছিল কেন, এটা আমি কেন করেছিলাম, আমি রাজুদাকে চিনতাম না। আমার ব্যাপারটা হলো, আজকালকার সোশ্যাল মিডিয়াতে কেউ একটা দুম করে, যেহেতু এআই আছে, দুম করে একটা ছবি তুলে কাউকে নিয়ে মস্করা করা উচিত নয়। রাজুদা বলো আর পাড়ার রামদা বলো, যারা নিজেরা খেটে খাচ্ছে, তাদের নিয়ে মস্করা করা উচিত নয়। কারণ ছবিটা যখন তুমি দিচ্ছ, তুমি মেসির পারমিশন নিচ্ছ না, নয় তুমি তার পারমিশন নিচ্ছ না, সে তার মতন করে যাই করুক, তাকে নিয়ে মস্করা উচিত নয়। আর কেন, সব কিছুই তো হতে পারে, হচ্ছে তো, রাজুদা তো মিট করছে মেসিকে, আমি এখন কথা দিচ্ছি মিট করবে। এবং আমি পরোটা জিনিসটাও কি মেসিকে বোঝাবো, কি আছে, নিজেদের তো খাবার, লজ্জা পাওয়ার কি আছে? আমরা তো ব্রেকফাস্টে সকালবেলা রোববার স্বতন্ত্র অন্তত খাই, আমি শিওর। হ্যাঁ, আমি আলু চচ্চড়ি পরোটা খেতে ভালোবাসি, এতে কিছু তো প্রবলেম হওয়া উচিত না। তোমার ফেভারিট ডিশ যেটা, তুমি বিরিয়ানি খেতে অসম্ভব ভালোবাসো। হ্যাঁ, তো বিরিয়ানিটা ওকে বোঝাবো। এটা কি টু মাচ? বিরিয়ানিটা হয়তো ঘাবড়ে যাবে, বিরিয়ানিটা। মাটন বিরিয়ানি নিয়ে মেসি চেষ্টা তো করো, ছবি তো তোলাবোই 100%। আমি সব বাংলার টপ রান্নাগুলোকে একদম সুন্দর করে টেবিলে একটা ছবি তো তোলাবোই, বেলুন ডিয়ারের মতন পুরো মেসি দাঁড়িয়ে থাকবে, পুরো খাবার মিষ্টি নিয়ে একটা ছবি তো তুলবেই। এইভাবেই তুমি বাঙালির স্বপ্ন সফল করতে যাও, আর এইভাবেই এগিয়ে চলো। শতদ্রুর জন্য আমাদের হাজার হাজার অসংখ্য অসংখ্য শুভেচ্ছা রইল। শুধু লিওনেল মেসিতেই থেমে থাকা নয়, বা এখানেই যেন ফুল স্টপ না পড়ে, এরপরে ওর পরবর্তী যেগুলো লক্ষ্য রয়েছে সেগুলো এখনই আমিও বলছি না, ও বলতে চাইবে না, সেগুলো সফল হোক। থ্যাংক ইউ আমাদের সঙ্গে এতটা সময় পাঠানোর জন্য।